বাংলাদেশে একমাত্র, সারা ওয়ার্ল্ডে একমাত্র একটাই সান্তুর উইচ হি মডিফাইড, যেটা মেজর মাইনর স্কেলে বাজে। এটা এখন আপনার কাছে আছে? আছে। মাইলস থেকে শুধু আমি, আর ফিডব্যাক থেকে ফুয়াদ নাসির বাবু, পিয়ারু খান, সেলিম হায়দার, এই তিনজন। আমরা এই চারজন হচ্ছি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির টোটাল মিউজিকের সাথে জড়িত। সেই সময় থেকে যত রকম গান রেকর্ডিং হতো সবগুলোতে আমরা থাকতাম। আমাদের অ্যালবামে কেন এত ভেরিয়েশনস থাকতো, গানের ভেরিয়েশনস কেন থাকতো? বিকজ আমি আমার মতো করে করছি, শাফিনের মতো করছে, হামিনের মতো করছে, এতগুলো ভেরিয়েশনস একটা অ্যালবাম। প্রত্যাশা অ্যালবামের 12টা গানই হিট। অঞ্জু ঘোষ নাচবে, রিক্সাওয়ালা গানটা শুনবে, এখন কি করতে হবে সেটা কর। আমি, ফুয়াদ নাসির বাবু, পিয়ারু খান, সেলিম হায়দার, ইমন, শওকত আলী ইমন, আমরা যারা ইন্ডাস্ট্রিতে মিউজিশিয়ান হিসেবে কাজ করেছি, আরও কয়েকজন আছে, মাকসুদ জামিল মিন্টু, আমরা কিন্তু সেকেন্ডের মধ্যে ভেরিয়েশনস ক্রিয়েট করতে পারি। তোমাকে একটা সুর শোনাবো, আমি এটা 50টা সুর ভেরিয়েশন তোমাকে সঙ্গে সঙ্গে শোনাতে পারবো, এবং একটা কমপ্লিট সুর। ধরো তোমার হলো শুরু, আমার হলো সারা, এটা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ। তোমার হলো শুরু, আমার হলো সারা, আমি এভাবে গাইতে পারি। তোমার হলো শুরু, আমার হলো সারা, তুই কোনোটাই ফেলতে পারবো না। প্রথম অভিনয় আমার বয়স যখন 5 কি 5.5 বছর, তখন মধুমিলন ছবিটা কাজী জহির সাহেবের ছবি ছিল। কোথায় দেখেছি? তানসেন চৌধুরী বাড়ি, স্মৃতিটুকু থাক, আমার জন্মভূমি, এবং যেটা শ্রদ্ধেয় আলমগীর স্যারের প্রথম সিনেমা, প্রথম ছবি। রাইট। আমি প্রায় 2 যুগের উপরে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিটা গানের সাথে জড়িত। বাংলাদেশের যত কালো যে গান আছে সেগুলোতে আমার বাজানো পিস আছে, আমার কম্পোজ করা মিউজিক আছে, অনেক কিছু আছে। মাটির ফুল ছবিতে মতিউর রহমান লাগালেন, আমি ওই গানটার 2টা লাইন গিয়ে শুনাই, আমি খুবই খুশি হব। সোনা দানা দামি গহনা, প্রেমের কাছে কিছুই মানায় না, তুমি গাছের পাতা চিড়ে করো আমার গহনা। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ এন্ড সান্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। সঙ্গে আছি আমি মৌসুমী এবং আমার সঙ্গে আজ এমন একজন মানুষ আছেন দর্শক, যিনি আসলে কথামালাগুলোকে একই সুরে আবদ্ধ করেন, এবং সেই মানুষটির অনেকগুলো পরিচয়, এবং জীবদ্দশায় বোধহয় পুরোটা সময় জুড়ে তিনি আসলে এই সঙ্গীতের মধ্যে আছেন। একই সাথে শুধু সঙ্গীত বললে ভুল হবে, শিল্প চর্চার অনেকগুলো মাধ্যমের সঙ্গে তিনি জড়িত, এবং তার বাবা বাংলাদেশের একজন স্বনামধন্য এবং অত্যন্ত গুণী সুরকার। তার নামেও আমি পরে আসবো। তবে এই মানুষটি সম্পর্কে বলতে গেলে বলতে হবে যে তিনি আসলে সকল রকমের স্বাদ গ্রহণ করেছেন। তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রে এবং শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন। আবার যখন সুর করা শুরু করলেন, এবং সুরের যে একটা ভিন্ন ভিন্ন ধরন সেটাও আমরা দেখেছি। সঙ্গীতের কথা যদি বলতে হয় যে আলাদা করে সিনেমার জন্য সঙ্গীত পরিচালনা করেছেন, এবং যদি একটু অন্যদিকে আগাই, অর্থাৎ ব্যান্ড সঙ্গীতের দিকে আগাই, বা যদি বলি বাংলা সঙ্গীতকে অনেক বেশি মডার্নাইজ করেছেন, এবং সেখানে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার ভূমিকা অনেক বেশি আলাদা। এবং সেই সাথে বলতে হবে এই মানুষটি সৃষ্টিতে বিশ্বাসী, এবং তাকে আমি বলতে পারি অনেক জনপ্রিয় এবং একই সাথে কালজয়ী গানের সুরস্রষ্টা তিনি। এবং তিনি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং খুবই গুণী একজন সুরকার, সঙ্গীত পরিচালক, কিবোর্ডিস্ট, এবং সেই সাথে বলছি আমি এই মুহূর্তে মাইলসের মানাম আহমেদের কথা। কেমন আছেন? ভালো আছি। অনেকদিন পর দেখা হলো, আমি ভুল না করলে সম্ভবত আপনার মুখোমুখি বসার সুযোগ হলো প্রায় 2 বছর পর, এরকমটাই হবে। 2 বছর বা 1.5 বছর হবে, বছর খানেক, 21শে ফেব্রুয়ারি। আপনার মনে আছে সেটা? মানে এটা 2023-এর 21শে ফেব্রুয়ারি। তাহলে আমি একটু বেশি বলে ফেলেছি। তাহলে হ্যাঁ, 1 থেকে 1.5 বছর এরকম একটা সময়। আমি নর্মালি ভাবলাম যে মানব ভাই যেহেতু আসবে, ব্ল্যাক পরে আসবে, সো আমি ব্ল্যাক পরে, যেটা হচ্ছে সেফ জোনে থাকা, বাট একটু গল্পই শুরু করতে চাই। বাট আমি ভেবেছি যে আজকে আমি বাবার গল্প দিয়ে শুরু করব। মানে বাবার ছেলে হিসেবে মানাম আহমেদ, এই প্রসঙ্গ দিয়ে আমি শুরু করতে চাই। একদম ছোটবেলার গল্পে যেতে চাই, যে সেই সময় মানাম আহমেদ কেমন ছিল যখন শিশু শিল্পী হিসেবে অভিনয় করতেন, এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন, বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করা হয়েছে আপনার। ছোটবেলায় আমি খুব গুদলা ছিলাম, খুব গোলগাপ্পা একটা সাদা ডিমের মতো ছিলাম। আচ্ছা, নাদুস নুদুস বাচ্চা বলতে যেটাকে বোঝায়। আর সব বাচ্চাদেরই কপালে একটা কালো এখানে টিপ থাকে, গোল তিল থাকতো, এটাও আমারও ছিল। আচ্ছা, আমার সাথে ফাহমিদা,
হ্যাঁ। নোমারও ছিল, কারণ বাহ। আমরা একই সাথে থাকতাম, হুম হুম হুম। একই বাসায় আমাদের জন্ম, একই সময় আমাদের হুম, বেড়ে হুম। ওঠা। তো আচ্ছা। ছোটবেলার অনেক স্মৃতি ও জানে, যেহেতু শি ইজ নোমা এ আপা। গার্ল, অনেক কিছু তার মনে আছে, আমার মনে হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ। এনিওয়েজ, তারপরে যেটা বলছি যে আস্তে আস্তে বেড়ে ওঠার পর বাবাকে আমরা আসলে, আমার বাবা বলতে হয়, আমার বাবা হচ্ছেন সঙ্গীত পরিচালক মনসুর আহমেদ। শুধু মনসুর আহমেদ। শুধু সঙ্গীত পরিচালক বললেও ভুল হবে, উনি হুম, একজন গজল গায়কও ছিলেন। হুম ওনার উত্থানটা হয়েছে, উনি রংপুরের একজন ছেলে। হুম। রংপুরে তার ফ্যামিলিতে যখন তার মা মারা যান, আমার দাদি যখন হুম, মারা হুম, যান, হুম। আমার দাদার আরেকটা বিয়ে হয়। আচ্ছা। তো সেই সৎমায়ের অত্যাচারে থাকতে না পেরে উনি পালিয়ে পালালেন। চলে আসেন। পালিয়ে আসলেন প্রথমে ঢাকা, হুম এখান থেকে চলে গেলেন কলকাতা। হুম। পড়াশোনাটা শেষ করলেন মনে হয় সেখানেই, খুব সম্ভব ম্যাট্রিক পর্যন্ত পড়েছেন। তারপরে তার এবং গানের নিজেই খুব নিজে শখ। খরচ চালাতেন পড়াশোনা। হ্যাঁ, কাজ টাজ করতেন হুম, হুম, অনেকটা, হুম, হুম। ওই আমাদের যা হয় স্ট্রাগলিং লাইফে, বিভিন্ন দোকানে কাজ করা, রুটির দোকানে কাজ করা, হোটেলে কাজ করা, এসব করেছেন বাবা, আমাদেরকে বলেছেন। তো ছোটখাটো একটা লোক, আমার বাবা খুব একটা লম্বা ছিলেন না, খুব ছোট শর্ট একজন লোক ছিলেন, হ্যাংলা পাতলা কালো। এটা আমি ওনার মুখে যা শুনেছি। তার মানে আপনি কি আন্টির মতো হয়েছেন দেখতে? হ্যাঁ, আমার মা প্রচন্ড ফর্সা ছিলেন। যাই হোক, আমি আসছি সেটাতে। হ্যাঁ হ্যাঁ। তো ওই বাবা আমাদেরকে, বাবা চলে গেলেন লাহোরে ওস্তাদ ফিরোজ নেজাবের কাছে উনি তালিম সঙ্গীতে নেন। তালিম নিলেন, বিকজ ওনার গানের প্রতি একটা প্রচন্ড ঝোঁক ছিল। উনি আচ্ছা। একা একা সবসময় গান গাইতেন। ওইটাই ওর জন্য প্রবলেম হতো যে উনি গান গাইতেন, কেউ ওনাকে ইয়ে করতো না। তো উনি চলে গেলেন লাহোরে, যে উনি ক্লাসিক্যাল গান শিখবেন, এবং উনি শিখলেনও। হুম হুম। উনি হচ্ছেন আমাদের যে এখন যে গোলাম আলী গান হ্যাঁ। তাদের আগের ব্যাচ। ওকে। গোলাম আলীও কিন্তু ওস্তাদ ফিরোজ নেজামের কাছে তালিম নিয়েছেন কোন এক Okay. সময়। তো বাবা এটা আমাদেরকে বলেছেন, এবং মেহেদী হাসান সাহেবের সাথে ওনার খুব একটা ভালো সম্পর্ক ছিল, বিকজ ওনারা চিনতেন একজন আরেকজনকে। তো বাবার উত্থানটা হয় পশ্চিম পাকিস্তানে। উনি আচ্ছা। ওখানে, যদিও জন্ম পূর্ব পাকিস্তানে, বাট পাকিস্তানে। পশ্চিম পাকিস্তানে উনি ওনার লাহোরের সেই 5-6 বছরের সঙ্গীত জীবনের শিক্ষা জীবন শেষ করে উনি আসলেন করাচিতে। করাচিতে আসার পর ওনার এক বন্ধু কাশেম সাহেব, খুব সম্ভব পরে বাংলাদেশেও ওনাকে আমি দেখেছি ছোটবেলায়। কাশেম সাহেবের সাথে ওনারা একটা চলচ্চিত্র করলেন, তখন কস্টিউম চলচ্চিত্র, মানে আচ্ছা। পোশাকের চলচ্চিত্র বেশি হতো। তো একটা ছবি আমার যতদূর মনে পড়ে, হুসনে কি শেহজাদি, এই আচ্ছা। একটা ছবি আমার বাবা প্রথম শুরু করেন তার লাইফে। ওকে। তো ওই ছবিটা বেশ জনপ্রিয়তা পায়। তো বাবা বাঙালি হিসেবে খুব একটা কমফোর্টেবল ছিলেন না ওখানে, বিকজ ওখানে সব পাঞ্জাবি, এরা সব উঁচা তাগড়া তাদের একটা লোকজন। আধিক্য ছিল আলাদা। হ্যাঁ, এবং তারা ওই বাঙালিকে খুব ইয়ে করতো, বাট হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড। তো হি প্রুভড হিমসেলফ, দেন হি ডিসাইডেড দ্যাট না, আমি আমার দেশে চলে যাব। সো বাই দ্যাট টাইম আমার মায়ের সাথে আমার বাবার বিয়ে হলো। আচ্ছা। করাচিতেই বিয়ে হলো। আমার তার মা, মানে মা কি পাকিস্তানি ছিলেন? আমার মা পাকিস্তানি ছিলেন না, আমি বলি ওনারা ছিলেন জুনাগড় থেকে এসছেন। আচ্ছা। জুনাগড় নওয়াব ফ্যামিলির একটা উইং, যখন 47-এ দেশ বিভাগ হয়, তখন যারা মুসলিম ধর্মাবলম্বী তারা যে যার মতো করে জোনে চলে যায়। তো ওনারা চলে গিয়েছিলেন করাচিতে। তো সেখানে আমার বাবার সাথে পরিচয় হয় আমার মায়ের ভাই, যে ওনার নাম হচ্ছে মোহাম্মদ কাসিম। উনি একজন কথক ডান্সার ছিলেন। তো উনি আবার অল পাকিস্তানি, ওনার অনেক সুনাম, বাট উনি বাবার গুণ দেখে এবং বাবার খেয়াল গজল এসব গাওয়া শুনে ওনার কি হলো, ওনার জন্য তার একটা আলাদা কর্নার তৈরি হয়ে গেল। বাবা ওয়াজ নট দ্যাট ইমপ্রেসিভ লুকিং, বাট হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড। তো ওনার একটাই বোন, উনি বোনের সাথে বাবার বিয়ে দিয়ে দিলেন। বাহ। তো আমার জন্ম হলো করাচিতে। আচ্ছা। পরে বাবা ওই ছবি রিলিজ হলো, দেশে চলে আসলেন বাংলাদেশে, বাবা এখানে থাকা শুরু করলেন। এটা কত সালের কথা বলছেন? এটা 1960, আমার জন্ম 3-তে, আর বাবা আসছেন 65-এ। আচ্ছা। হ্যাঁ, 65-এ উনি চলে আসলেন ঢাকায়। আসার পর উনি এখানে বাংলাদেশের চলচ্চিত্র বা রেডিও, তখন রেডিওটাই বেশি অ্যাক্টিভ ছিল, চলচ্চিত্র হতো কিন্তু রেডিও বাংলাদেশে গান করা, সুর করা, এটা একটা বিরাট প্র্যাকটিস ছিল এখানে। ওই বাংলাদেশ বেতারে তখন আমাদের হামিন শাফিনের বাবা কমল দাশগুপ্ত এসেও কাজ করেছেন, কারণ ওইটা একটা কাজের জায়গা ছিল। আর টেলিভিশন বলতে তখন কিছু ছিল না খুব সম্ভব। তো রেডিওটাই হচ্ছে 63-তেই তো বোধহয় প্রথম, মানে পাকিস্তান টেলিভিশন প্রথম আর কি চালু হয়, মানে ওটার চাইতে বেশি 64-তে সম্ভবত। 64, বাট ওটার চাইতে বেশি এফেক্টিভ ছিল রেডিও।
টেলিভিশনে ট্রান্সমিশনের একটা হয়তো লিমিটেশন ছিল, 24 সবার আওয়ার্স বাড়িতে চলতো টেলিভিশন ছিল না, ছিল সেটা না, একটা ইট বিষয়। ওয়াজ এ ভেরি সিলেক্টিভ একটা মেথড, বাট এইটা রেডিওতে ওয়াজ এভরিথিং ওয়াজ গোয়িং অন। সো ওখান থেকে কাদের নিজামী আরেকজন খুবই গুণী বাংলাদেশের একজন ওস্তাদ, ওস্তাদ কাদের ফিরোজ না, ওনার নাম হচ্ছে সাম কাদের, আমি নামটা গুলিয়ে ফেলছি। উনি বাবাকে শেল্টার দিলেন ওনার বাসায় থাকার জন্য। আচ্ছা, উনি রেডিও বাংলাদেশের একজন মিউজিক ডাইরেক্টর ছিলেন, তো বাবার গুণ দেখে উনি মাঝে মাঝে রেডিওতে প্রোগ্রাম করতেন। সেইভাবে সেই সুবাদেই তখন চলচ্চিত্রের সব কাজের ডিস্ট্রিবিউশনটা রেডিও থেকে হতো, বিকজ ওখানে মিউজিশিয়ানরা এসে জটলা করতো এবং ওখান থেকেই কাজ আসতো, ওখান থেকেই ডিসিশন হতো কে কোনো কাজ করতে পারছে কিনা, কেউ কোনো চলচ্চিত্র পাচ্ছে কিনা। তো ওভাবেই ওখান থেকেই বাবার সাথে পরিচয় হলো, ওখান থেকেই উনি মিউজিশিয়ানদের সাথে পরিচিত হলেন, সবাই চিনলো। আর যেহেতু বাবা 4টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারতেন, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে উর্দু, আর একটা হচ্ছে ফার্সি আর বাংলা। উনি ফার্সি খুব ভালো বলতে পারতেন, মানে এটা আমি পরে ডিসকভার করলাম, এটা পরে আসছি। যাই হোক, বাবা তখন ওখান থেকে একটা চলচ্চিত্রের কাজ পেলেন, রাখাল বন্ধু। সেটা হচ্ছে বাবারই খুব বোজম বড় ভাই ইবনে মিজান, ওনার ছবি। তার আগে ইবনে মিজান অনেকগুলো ছবি করেছেন, বাট রাখাল বন্ধু ওয়াজ গল্প যেটা রংপুরের সেই ফোক মিউজিকের উপরে বেস করেছে, যেহেতু তিনি রংপুরের ছেলে, হ্যাঁ, সেই জন্য ওনাকে উনি পিক করলেন। তো দ্যাট ওয়াজ আজিম সুজাতা ছিল অভিনয়। তো দ্যাট ওয়াজ এ মেগা হিট, প্রথম ছবি করলেন, প্রচন্ড জনপ্রিয়তা পেল। তারপর বাবার কাছে একের পর এক ছবি আসা শুরু করলো, উনি খুব ব্যস্ত হয়ে গেলেন, মাঝে উনি আমাদেরকে আনিয়ে নিলেন দেশে, আমরা চলে আসলাম। তখন আপনারা করাচিতে, তারপর আমরা করাচিতে ছিলাম, বাবা আগে আসছেন, তারপরে 65-এ উনি আসলেন, তো আমরা 67-এর দিকে 7-এর দিকে মনে চলে আসলাম, 67 খুব সম্ভব। আমি আমার মা চলে আসলাম। যখন যুদ্ধ হয় তখন কি আপনারা ঢাকাতে নাকি অন্য কোথাও? না, ঢাকাতেই। আমরা ঢাকাতে, আমরা তখন বেলি রোডে থাকতাম। আচ্ছা, বেলি রোডে থাকতাম। এখন সমস্যা হয়ে গেছে একটা, যে আমার মা বাংলা বলতে পারতেন, উর্দুও বলতে পারতেন, বাট উনি দেখতে একেবারে পাকিস্তানিদের মতো, ফর্সা ধবধবা। আপনাকে দেখে আন্দাজ করা যায়। এখন সমস্যা, আমার চাইতে আমার ছোটগুলি আরো বেশি ফর্সা ছিল। যাই হোক, তো ওইটাই একটা প্রবলেম হয়ে গেল, বিকজ সবাই মনে করতো আমরা বিহারি, আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমার বাবা বাঙালি, আমার মাও কিন্তু ওরা মুসলমান, হ্যাঁ, এবং ওরা জুনাগড় নবাব ফ্যামিলির একটা উইং। তো জুনাগড় নবাব হচ্ছে গুজরাটের। ওকে, এখন ওরা মাইগ্রেট করে তখন চলে গেছেন। সামহাউ আই হ্যাভ গট এ মিক্সড ব্লাড। আচ্ছা, এখানে আসার পরে I think that's why I am different than rest of my colleagues, because আমার চিন্তা ভাবনা ওদের মতো না। আমি খুব ফান লাভিং একটা লোক, হিউমার পছন্দ করি এবং very sincere about my work. And I have seen my other colleague musicians, they are learning and they are forgetting. হ্যাঁ, but I'm learning, I'm not forgetting. আমি এটাকে প্রিজার্ভ করছি, to explore it more. এটাই হওয়া উচিত একটা মিউজিশিয়ানের নেচার। যাই হোক, তুমি বাবার প্রসঙ্গটা যখন বললা, আমার বাবার তখন, আমার মামা বাংলাদেশে যখন উনি এটা করছেন, তখন আমার মামা ইরান থেকে একটা সন্তুর এনে দিলেন আমার বাবাকে। একটা ছোট একটা সন্তুর, ইটস এ ভেরি পপুলার ইনস্ট্রুমেন্ট, খুব সুন্দর আওয়াজ। তো এটা টিউন করতে অনেকগুলো স্ট্রিং, তো এটা একটা স্কেলে টিউন করে নিতে হয়। ধরো আমি যদি এখন সি মেজর স্কেলে গান করি, তাহলে সি মেজরে টিউন করে নিতে হবে। আচ্ছা, তারপরে যদি আমি ডিশাপ থেকে গান করি, তাহলে ডিশাপে টিউন করে নিতে হবে। তো এটা একটা ঝামেলা, মানে বারবার এতগুলো তারকে টিউন করা। সন্তুর খুব একটা কিন্তু বাজাতে দেখিও না, খুব আলাদা কিছু ক্লাসিক্যাল গান কিংবা ভিন্ন ঘরানার গানে আসলে সন্তুরটা আসলে একটু কঠিন ইনস্ট্রুমেন্ট, বিকজ এটা দেখতে শুনতেও ভালো লাগে, বাজানোটা খুব, ইন্ডিয়ান সন্তুরটা খুব ইজি বাজানো। এবং সন্তুরের অনেকগুলো ফর্ম আছে, এটা প্রত্যেকটা দেশেই আছে। এটাকে আমেরিকাতে বলে ডুলসিমার, ইরানে সন্তুর বলে, এটা আরো অন্যান্য জায়গায়, এটা কোরিয়াতেও আছে, এটা চায়নাতেও আছে। ওরা একটা আছে কোটো, আর একটা সন্তুরের মতো আরেকটা ওদের আছে, ওটাও বাজায়। আমেরিকাতেও আছে ডুলসিমার, ওরা আবার এটাকে মডিফাই করেছে। এদিকে আমার বাবা পড়লেন এক বিপদে, যে এটা এভাবে টিউন করে বাজানো যায় না। যদিও উনি কম্পোজার, মিউজিক ডাইরেক্টর, বাট উনি নিজে খুব শখ করে ইনস্ট্রুমেন্টটাকে ইয়ে করতেন। তারপর উনি এটার পেছনে মডিফিকেশনে কনসেন্ট্রেট করা শুরু করলেন, প্রায় 4-5 বছর লাগলো ওনার। উনি নিজে এটাকে মাপলেন, প্রথমে খুলে
খুলে ফেলে এটাকে সব মাপলেন, কিভাবে এটাকে মেজর ম্যানার স্কেল করা যায়। বাংলাদেশে একমাত্র, সারা ওয়ার্ল্ডে একমাত্র একটাই সান্তুর উইচ হি মডিফাইড, যেটা মেজর ম্যানার স্কেলে বাজে। এটা এখন আপনার কাছে আছে? আছে। বাহ। এটা ক্রোমেটিক স্কেল করা হলো। এটা ছিল প্রথমে স্কেল, রেগুলার স্কেল, এটাকে ক্রোমেটিক করা হলো। মানে হারমোনিয়ামে যেমন সাদা কালো সাদা কালো সাদা কালো থাকে, সেইভাবে এটাকে উনি বানালেন। বানাবার পর উনি এটাতে প্র্যাকটিস করা শুরু করলেন এবং ইট বিকাম ভেরি পপুলার। উনি পরে তো একসময় প্রচুর চলচ্চিত্রের কাজ করেছিলেন, তারপরে নতুন জেনারেশন আসলো, তারা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় ঢুকলো, উনি আস্তে করে সরে আসলেন। উনি তখন শুধু সন্তুর বাজাতেন, মাঝে মাঝে কিছু ছবির কাজ করতেন, কিন্তু সন্তুরটাই বাজাতেন মেইনলি। তো সেই সুবাদে ওনার একটা ট্যুর অ্যারেঞ্জ হলো, সাবিনা ইয়াসমিন সহ অল ইন্ডিয়া ট্যুর। ওখানে রুমু খান, তানসেন খান, আলাউদ্দিন আলী, মিলন ভট্টাচার্য তবলায় ছিলেন, এবং সাবিনা ইয়াসমিন, এই কজনে মিলে তারা অল ইন্ডিয়া ট্যুরে গেলেন। আচ্ছা। তানসেন খান হচ্ছেন সাদি খানের ছোট ভাই, গিটার বাজাতেন। আর রুমু খান হচ্ছেন জব্বার খানের ছেলে, উনি কিবোর্ড বাজাতেন। আর মিলন ভট্ট আর সাদেক আলী ছিলেন, এই 5 জন। তো কোনো একটা আউট অফ কিউরিওসিটি হোক বা আউট অফ রেসপেক্ট হোক, বাবা আর.ডি. বর্মনের সাথে দেখা করতে গেলেন উইথ হিজ ইনস্ট্রুমেন্ট। তো যাওয়ার পরে আর.ডি. বর্মন শুনলেন, শোনার পরে বললেন যে মনসুর সাহেব, আপনি আমাদের এখানে থেকে যান, আমরা আপনাকে নিয়ে কিছু কাজ করব। তো বাবা বললো, দেখেন আমি আমার দেশে অলরেডি একটা পজিশনে আছি, এগুলো ছেড়ে এখানে বসে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে থাকবে না। মানে থেকে গেলে হয়তো আমরা মানাম আহমেদকে আমাদের দেশে পেতাম না। না, মানাম আহমেদ এই বাংলাদেশেই থাকবে, বাংলাদেশ থেকে কোথাও যাবে না। বিকজ বাংলাদেশে মানাম আহমেদ যে সম্মান পেয়েছি বা যা করেছি দেশের জন্য, যা করতে চাই যতদিন বেঁচে থাকবো, দেশটা তো আমাদের দেশ। হ্যাঁ, বাইরে অনেক কিছুই হয়, অনেকে অনেক কিছুই করে, হয়তো আমার দেশের মানুষজন বা এখনো হয়তো সেভাবে আমাকে হয়তো তারা সেই সম্মানটা বা সেই রাষ্ট্রীয় পর্যায়ে হয়তো সেভাবে আমাকে সম্মানিত করতে পারে নাই। সেটা হয়তো একটা অন্য কোনো কারণ থাকতে পারে, এখানে তো অনেক রিজন থাকতে পারে। বাট জনগণ তো ভালোবাসে, রেসপেক্ট করে। রাস্তা দিয়ে গেলে দুটো লোক চিনে, বলে আর মানাম ভাই আমি আপনার বড় ফ্যান, মানাম ভাই আপনার বড় ফ্যান। এই যে রেসপেক্টটা, এই যে লাভটা, এটাই তো আমার পুরস্কার, তাই না? একদম একদম, এটা বলতেই হবে। ওইটা আমি তো অন্য কোথাও পাবো না, এটা আমি এখানেই পাবো। এবং আমি এটা ইন্ডিয়াতে গিয়েও দেখেছি। আমি মাঝে মাঝে আগে আমরা যেতাম কলকাতায়, মাইলসের সুবাদে অনেক ট্যুর করেছি কলকাতায়। আমি এমনটা শুনেছি যে এমনও দিন গেছে লন্ডন থেকে শো করে দেশে ফিরেছেন, দেশে শো শেষ করে বাই রোডে আবার শিলিগুড়িতে গিয়ে শো ধরেছে, মানে ব্যাক টু ব্যাক শো, কোনো রেস্ট নেই। মানে কেমন আমি বলি তোমাকে, এটা খুব সম্ভব 2005 এর দিকে আমরা লন্ডন থেকে, আমাদের একটা লন্ডনের শো ছিল, বাংলা ফেস্টিভ্যাল, বাংলা মেলা একটা হতো, ওটাতে আমরা অ্যাটেন্ড করলাম। আমরা একটা ফ্লাইটে ঢাকায় আসলাম, বাট আমাদের পরের দিনই শিলিগুড়িতে শো। এখন আমরা যদি ঢাকায় এসে ওয়েট করি বা বাসায় যাই, রিফ্রেশ হই, তারপরে রওনা দিই, দেরি হয়ে যাবে। সো আমরা অ্যারেঞ্জমেন্টটা করলাম, লন্ডন থেকে ফিরে ঢাকা এয়ারপোর্টে নেমেই আমরা গাড়ি ঠিক করে ফেলে গেছি আগে থেকে ফোন করে, আমরা ওই গাড়িতে উঠে বাইক রোডে চলে গেলাম শিলিগুড়ি গিয়ে। ওই দিন রাত্রেই শো ছিল, ঢাকায় কোনো শো ছিল না, ঢাকায় শো ছিল না, শিলিগুড়িতে শো ছিল। তো প্রচুর ব্যস্ততা ছিল। আমি খুব মানে খুবই স্যাড যে he was more than a brother to me. We lost Shafin. And I must say, in Bangladesh, me, Shafin, Hamin, we have what we have contributed, especially Hamin, his thinking, his thought process, his ideas about sound, my songs, and Shafin's golden voice. We have created a havoc in this part of world. এবং সেই চাঁদতারা, ভিকি ভিকি গান তো আছে। আমাদের প্রথম ট্যুর ছিল জ্বালা জ্বালা, ভিকি ভিকি, চাঁদতারা, সবই তো আপনারা শুরু করেন এবং এর থেকে আরো অনেক অনেক জনপ্রিয় গান। আমি একটা রেসপন্সিবিলিটি ছিল, আমার একটা দায়িত্ব ছিল। সেটা হচ্ছে, আমরা তো জানতাম না, অ্যালবাম যখন করতে গেলাম 85-এ রিলিজ হলো ফিডব্যাকের মেলায় যাইরে। তো মেলায় যাইরের যে ক্রেজটা শুরু হলো, ওইটা অন্য লেভেলের ছিল। তার আগে একটা কথা বলতে হয়, যখন আমি 79-এ মাইলস ব্যান্ড ফর্ম হয়, 81 থেকে আমার সাথে পরিচয় তাদের। তার আগে থেকে আমি তাদেরকে চিনি, বিকজ আপনি বোধহয় 82-তে গিয়ে জয়েন করেন মাইলসে। আমি 82-তে আফটার মাই ম্যাট্রিক জয়েন করি, বাট তার আগে যেটা হয়েছে, 79-তে হচ্ছে ব্যান্ডটা ফর্ম হয়, ব্যান্ডটা 79-এ ফর্ম হয় এবং ফরিদ রশিদ এটা ফর্ম করেন। তখন ব্যান্ড মেম্বার ছিলেন কামাল মঈনুদ্দিন, ফরিদ রশিদ, মুসা,
শেখ ইশতিয়াক না, অন্য আরেকজন ছিল ইশতিয়াক রহমান, আমাদের এহতেশাম সাহেবের ভাইয়ের ছেলে। আচ্ছা, ইশতিয়াক হি ওয়াজ অন গিটার, আর রবিন অন কিবোর্ড, হ্যাপিয়া খান, দুইজন ছিল কিবোর্ডে। তো ওই ব্যান্ডটা ফর্ম হওয়ার পরে দে ইউজড টু ডু কাভার সংস, তখন বেসিক্যালি সবাই ইংলিশ কাভার করতো আর অন্য কিছু না। তো ওইটারই এক পর্যায়ে খুব তাড়াতাড়ি ইশতিয়াক চলে গেলেন, উনি যেহেতু চার্টার অ্যাকাউন্টেন্ট পড়াশোনা করছেন, এটা সবাই মিউজিক আউট অফ প্যাশন করতো, ইট ওয়াজ নট প্রফেশনাল ডান ডুইং মিউজিক। ফরিদ রশিদ ওয়াজ অলসো এ ভেরি গুড এন্টারপ্রেনার, উনি অনেক একজন ট্যালেন্টেড লোক, এবং ওনার এই ভিশনটা ছিল, দ্যাটস ওয়াই হি ফর্ম দিস ব্যান্ড অ্যান্ড হি নেমড ইট মাইলস। মানে ইটস ডিফারেন্ট, একটা ইউনিক ব্যাপার মাইলস। হ্যাঁ, যাই হোক, পরে তো যেটা আমি বলতে চাচ্ছিলাম মাঝখানে, যখন কথা আসলো মেলায় যাই, এই জন্য কথাটা বলতে চাচ্ছি যে আমরা তখন ইন্টারকনে বাজাই দুটা ব্যান্ড, ফিডব্যাক এবং মাইলস। তো ফিডব্যাক এবং মাইলস আমরাই হচ্ছি বাংলাদেশের তখন মডার্ন মিউজিক কালচার করছি। সোলস ছিল চিটাগংয়ে, তারা ওখানে তারাও তাদের কাজ করছে, বাট ঢাকাতে দ্য মেইন সিন, দ্য হাব ওয়ার উই ওয়ার ওয়ার্কিং। তো ফুয়াদ নাসির বাবু, পিয়ারু খান, সেলিম হায়দার, মাইলস থেকে শুধু আমি, আর ফিডব্যাক থেকে ফুয়াদ নাসির বাবু, পিয়ারু খান, সেলিম হায়দার, এই তিনজন, আমরা এই চারজন হচ্ছি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির টোটাল মিউজিকের সাথে জড়িত। সেই সময় থেকে যত রকম গান রেকর্ডিং হতো সবগুলোতে আমরা থাকতাম, বিকজ এই মডার্নিজমের কথাটা যে এসেছিল, বাংলা মিউজিকের মডার্নিজম, এটার ফার্স্ট ইনস্টিগেটেড হয় বাই আলাউদ্দিন আলী। আলাউদ্দিন আলী একটা মডার্নিজম আনার চেষ্টা করেন উইথ সিনথেসাইজার ইউটিলাইজেশন অন সংস অ্যান্ড অল, অ্যান্ড তারও আগে মাই ফাদার স্টার্টেড ডুইং ইট, বিকজ কস্টিউম ছবি করতে গেলে ইউ নিড ডিফারেন্ট কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট। ওটা শুধু ভায়োলিন, দোতারা, একতারা এসব দিয়ে হয় না, এটার জন্য অনেক গ্র্যান্ড কিছু ব্যাপার স্যাপার থাকে, এবং সেখানে বোধহয় কিছু মানে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টসগুলো ইউজ করতে হয়, লাগে, মানে সিচুয়েশনের সিনারিও চিন্তা করলে একটা শর্টে একটা সাসপেন্স ক্রিয়েট করতে হলে দোতারা দিয়ে করা যাচ্ছে না। মানে আমরা সত্যজিৎ রায়ের ছবি বানাচ্ছি না, আমরা বানাচ্ছি সেলুলাইডে অন্য ধরনের ছবি। হ্যাঁ, আমরা আর্ট ফিল্ম ছিল না, এগুলো কমার্শিয়াল ছবি। তো ওই ছবিগুলো যেন তখন উনি সেলিম হায়দারকে পিক করলেন। সেলিম হায়দারকে আমার বাবা তার বাসার থেকে উঠে নিয়ে আসলেন যে এখনই চলো আমার সাথে, তোমার গিটার আছে না, তুমি গিটার বাজাও। আমার বাবা তাকে বাসার থেকে বলছে, আমার এসে মনসুরের বাসার থেকে উঠে নিয়ে আসছে, হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ড আছে, তোমার বাজাতে হবে। তো তখন এফডিসিতে রেকর্ডিং হতো। এফডিসি ওয়াজ দ্য অনলি রেকর্ডিং ইনস্টিটিউট যেখানে অনেক চলচ্চিত্রের গানের রেকর্ডিং ওখানেই হয়েছে, আর রেডিওর গানগুলো রেডিওতে হতো। তো এফডিসি ওয়াজ এ বিগ হল, বিরাট একটা হল। ওখানে এই সেকশনে ভায়োলিন, ওই সেকশনে পিয়ানো, ওই সেকশনে স্ট্রোক ইনস্ট্রুমেন্টস, ওই সেকশনে ড্রামস, এইভাবে ভাগ করে অনেক যেগুলো, বিরাট একটা সিনেমা হল, সামনে একটা স্ক্রিন, ওখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও হতো। তো আমি তখন ছোট, আমার কিন্তু মিউজিকে আসাটা অন্যভাবে, কথাগুলো একটু যেই গল্পগুলো বলছি সবগুলো একটু অসংলগ্ন হয়ে যাচ্ছে, আমি এই জন্য কিন্তু খুব একটা ইন্টারফেয়ার করছি না, কারণ বলছি যে ভেঙে ভেঙে নিতে হবে তোমাকে, কারণ একটার সঙ্গে একটা রিলেটেড। আই এম সরি, একটার সাথে একটা রিলেটেড। তো ওই পরিবেশটা আমি যখন খুবই ছোট বাবার সাথে যখন যেতাম, শিশু শিল্পী ছিলাম, তো এফডিসিতে আমার যাওয়া আসা হতো। বাট আপনি তো গানের আগে অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। ওটাই আমার এফডিসি যাওয়া আসাটা ওইভাবেই, আমি তখন এগুলো দেখেছি, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে তখন এগুলো দেখেছি, এবং ওইটারই কথায় বলে দিলাম যে সেলিম হায়দারকে বাবা নিয়ে আসলো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি দেখতে গেলাম, গিয়ে আমি তখন দেখলাম এই যে মডার্ন ইনস্ট্রুমেন্টস, এই যে অর্গান আমাদের বাসায় ছিল, এটা বাজাতো যারা, তাদেরকে দেখলাম। আমি তখন ছোট, তো ওই যে বললাম যে আলাউদ্দিন আলী সিনথেসাইজার ইউজ করা শুরু করলেন, তার আগে আমার বাবা স্টার্টেড দ্যাট ইন হিজ মুভিজ, বিকজ হি started buying all electronic instruments, তখন অর্গান, রিদম মেশিন। তো এগুলো বাজানোর লোক লাগবে, তো আমার বাবা তো একলা বসে সব বাজাবে না, সো হি ইজ টু হায়ার all the musicians, those who were doing English music in different hotels. আমার এখানে একটা প্রশ্ন আছে, মনসুর আহমেদ স্যার একসাথে মানে তিনি আসলে কতগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন? না, উনি বেসিক্যালি কোন ইনস্ট্রুমেন্ট, উনি হারমোনিয়াম বাজাতে পারতেন, হারমোনিয়ামটাই ওয়াজ মেইন, আর সন্তুর। বাট অ্যাজ এ কম্পোজার জ্ঞান ছিল, মানে ইন্ডিভিজুয়াল, because he was a singer, and as a composer he learned the technique with working with professional musicians in Lahore, and পরে later on in Bangladesh, because বাংলাদেশে তখন কিন্তু
ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান। এখানে মিরাসি বলতে একটা গ্রুপ, মানে আমরা যেমন অ্যাংলো ইন্ডিয়ান বলি না, ওরকম মিরাসি বলতে একটা জেনারেশন আছে যারা শুধু মিউজিকই করে। তো ওরা বাংলাদেশে ছিল। যেমন করিম শাহাবুদ্দিন একজন ছিলেন আমার বাবার খুব ভালো ফ্রেন্ড, উনি খুবই নাম করা একজন সঙ্গীত পরিচালক ছিলেন বাংলাদেশে, যার অ্যাসিস্ট্যান্ট ছিল আনোয়ার পারভেজ। আমাদের আনোয়ার পারভেজ চাচা ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন। আনোয়ার পারভেজ চাচা বেসিক্যালি কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন না, বাট হি ওয়াজ অ্যাসিস্ট্যান্ট ফর করিম শাহাবুদ্দিন। তোমার দি রেইন ছবিটা কিন্তু করিম শাহাবুদ্দিনের সুর করা সবগুলি গান। উনি যেহেতু চলে গেলেন তখন এটা আনোয়ার পারভেজের নামে রিলিজ হলো, এই পারভেজ আনোয়ার পারভেজ হয়ে গেলেন সুরকার। ব্যাপারটা কিন্তু তাই। হিস্ট্রি সাইজ দ্যাট আনোয়ার পারভেজের গানগুলোর, হ্যাঁ হি ওয়াজ এ গুড চুজার, ভালো চুজ করতে পারতেন। এটার পর এটা দিলে ভাল লাগে, এটার পর এটা দিলে ভাল লাগে, দ্যাট ওয়াজ হিজ পার্ট অফ জব। বাট বেসিক্যালি কাজটা করতেন ওনারও অ্যাসিস্ট্যান্টরা, আলাউদ্দিন আলী বা অন্য কেউ। আলাউদ্দিন আলী ব্যাকআপ দিতেন আনোয়ার পারভেজকে। তো যেটা বলছিলাম যে বাবা যখন ওই ছবিগুলোর জন্য ইনস্ট্রুমেন্ট কিনল, তখন এই মডার্ন মিউজিকের আমার ইন্ট্রোডাকশনটা হলো এদের সাথে। আমি দেখলাম যে এইটা একটা জিনিস। আপনি প্রথম কোন ইনস্ট্রুমেন্ট বাজিয়েছিলেন? তবলা। আমার হাতে সময় যেহেতু খুব কম, আমি একটু ঝটপট যদি জিজ্ঞেস করি যে আপনি কতগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন? আমি যদি মানে এভাবে বলি, কিবোর্ড দিয়ে আমি সব বাজাতে পারি। আচ্ছা, ওকে। বাট বেসিক্যালি আমি গিটার বাজাতে পারি, সন্তুর বাজাতে পারি, আমি ফ্রেট ইনস্ট্রুমেন্ট মানে ম্যান্ডোলিন বাজাতে পারি, আমি ট্রাই করলে একটু ভায়োলিনও বাজাতে পারি। আচ্ছা, বেসিক্যালি কিবোর্ডটা খুব ভালো বাজাতে পারি, আর তবলা বাজাতে পারি, ড্রামস বাজাতে পারি। এই তো মানে অলমোস্ট মানে সব এটা বলা চলে। প্রথম অভিনয় কত সালে? প্রথম অভিনয় 60 আমার আসার পরে, মানে তখন তো আমার বয়স যখন 5 কি 5.5 বছর তখন। মধুমিলন ছবিটা কাজী জহির সাহেবের ছবি ছিল। মধুমিলনের পরে কোন ছবিটা করলেন? আমি ভুল না করলে বোধহয় 5টা চলচ্চিত্রে আপনি অভিনয়, 5টা বা 7টা। হ্যাঁ, মধুমিলন, কোথায় দেখেছি, কানসেন, চৌধুরী বাড়ি, স্মৃতিটুকু থাক, তারপরে আরেকটা ছবি মনে পড়ছে না। প্রিয় জন্মভূমি কি আপনার? না, আমার জন্মভূমি। ও সরি, আমার জন্মভূমি। এটা কি আপনার অভিনীত, মানে শিশু শিল্পী হিসেবে এটা শেষ ছবি, এবং যেটা শ্রদ্ধেয় আলমগীর স্যারের প্রথম সিনেমা, প্রথম ছবি, রাইট। আচ্ছা আচ্ছা, মানে অনেকগুলো কানেকশন একসাথে। আমি এবার একটু অনুরোধ করব, আমার শো না হলে আসলে খুব মানে কি বলবো যে রসহীন হয়ে যাবে যদি একটু গান শুনতে না পাই আমি এই মুহূর্তে। এই আবদারটা করাটাও খুব কঠিন এই মুহূর্তে। আমি জানি যে আপনি বলছেন শুরুতে এসে মৌ গলার অবস্থা কিন্তু ভালো না। তার আগে আমি যে জিনিসটা বলতে চাই, আমার সবচেয়ে বড়, I want to show my gratitude and respect to the new generation, the students, those who have fought for the নিউ বিগিনিং অফ দিস কান্ট্রি। তাদের সেই ত্যাগকে আমরা ডেফিনেটলি সম্মান জানাই, এবং আমরা তাদের সাথে আছি, থাকবো, ভবিষ্যতে যে কোনো ব্যাপারে তাদের সাথে থাকবো, এইটা প্রতিজ্ঞা করছি আমি আজকে এই অনুষ্ঠানে বসে। আমরা সবাই আছি, শুধু আমি একা না, আমাদের এই ফ্র্যাটার্নিটির সবাই আছি, এবং তাদেরকে স্যালুট জানাই ফর দেয়ার কন্ট্রিবিউশন। গানটা তাহলে কি তাদের উদ্দেশ্যে হয়ে যাবে, মানে ওদেরকে আরো ইন্সপায়ার করার জন্য, চাঙ্গা করার জন্য? গান আমি আসলে, আমার তো সব বেশিরভাগ গান করা একটু আমি একটা বাংলা গান করেছিলাম মাতৃভাষা নিয়ে, আমি ওইটা একটু গাইতে পারি। হ্যাঁ, সেটাও হতে পারে, বাট আমার খুব ইচ্ছা যদি আপনি চাঁদতারা অথবা জ্বালা জ্বালা এর মধ্য থেকে কোনো একটি গাইতেন, মানে দুটো গান আমরা শুনতেই পারি, শুধু মুখটা শোনালেই হবে। তুমি না এলে এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা, যদি দূরের স্বপ্নগুলো আমার ভেঙে যাবে জানো না, চাঁদতারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তবু হবে তোমার তুলনা হয় না। মাঝখানে একটা জিনিস বলে রাখি, এই দেশ থেকে আমাকে ওইভাবে হয়তো সম্মানিত করে নাই কেউ, কিন্তু রিসেন্টলি আমাকে টেলিসিনে অ্যাওয়ার্ড থেকে একটা, যেটা আমাদের শ্রদ্ধেয় আব্বাচিও পেয়েছিলেন আপনার বন্ধু। হ্যাঁ জি, আমার আগে পেয়েছিলেন আয়ুব, এবং পরে রাজ্জাক সাহেবও পেয়েছেন, এবং আমাকেও তারা এই সম্মানে সম্মানিত করেছেন। আমার কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, বিকজ আমি প্রায় 2 যুগের উপরে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিটা গানের সাথে জড়িত। বাংলাদেশের যত কালো যে গান আছে সেগুলোতে আমার বাজানো পিস আছে,
আমার কম্পোজ করা মিউজিক আছে, অনেক কিছু আছে। আমি নিজেও চলচ্চিত্রের অনেকগুলো ছবিতে সুরারোপ করেছি, তার মধ্যে সঙ্গীত পরিচালনাও করেছি। সেটা বলছি, যেমন লাভ একটা ছবি, সেটা ছিল শাবনাজ আর নাইমের। তারপর পাশান, ইলিয়াস কাঞ্চন আর অঞ্জু ঘোষ, মানে আমাদের সময় যে ছবিগুলো তখন যে অ্যাক্টররা ছিলেন। আর পরের দিকে শেষ ছবিটা করলাম আমি, আমারই আসলে এটা ওনার ছবির জন্য করা না, আমার একটা গান, ফোক গান, যেটা আমি আলাদা করেছিলাম। এটা পরে মাটির ফুল ছবিতে মতিউর রহমান লাগালেন। আচ্ছা, আমি ওই গানটার দুটো লাইন গেয়ে শুনাই। প্লিজ, আমি খুবই খুশি হব। সোনা দানা দামি গহনা, ভীষণ জনপ্রিয় গান। সোনা দানা দামি গহনা, প্রেমের কাছে কিছুই মানায় না, তুমি গাছের পাতা চিড়ে করো আমার গহনা আমার। এটা আলমারা মিনু গিয়েছিল, এবং এটা সম্পূর্ণ ক্রেডিট আমি দিতে চাচ্ছি গীতিকার শহীদুল্লাহ ফরাইজিকে। ওনার সাথে একটা অ্যালবাম করেছিলাম কষ্ট আমার, এবং ওই অ্যালবামের অনেকগুলো গান ছিল। এই গানটা ওখান থেকে পিক করা হয়েছিল মাটির ফুল ছবির জন্য, এবং গানটা কিন্তু আলমারা মিনুর জীবনে একটা মানে শ্রেষ্ঠ গান, এটা বলতেই হবে। তার ক্যারিয়ার দাঁড়িয়ে গেছে এই গানটার জন্য। এবং শ্রদ্ধেয় শহীদুল্লাহ ফরাইজির বেশিরভাগ গানেই কিন্তু ওই কষ্ট শব্দটা, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, মানে দুঃখ কষ্ট থাকবে। আসলে উনি খুব মাটির কাছের লোক, তো একদমই তাই। ওনার সুর করা আরো অনেক গান আছে, আমি অনেকগুলো গান করেছি। আরেকটা গান ছিল কনক চাপার ভয়েসে, আমি পালাবো কোথায় তোমায় ছাড়া, ভাবতে পারি না, মরতে গেলে তোমার মায়া পা। আরো ছিল অনেক গান, মানে ওই অ্যালবামে এই গল্প একদম শেষ করা যাবে না, মানে এত অল্প সময়ে। একদম। আমি একটু শাফিন ভাইয়ের প্রসঙ্গে যাব। মানে খুবই দুঃখজনক যে আমি এই সেটে বসেও শাফিন ভাইয়ের সঙ্গে আড্ডা দিয়েছি, এবং আমি ভুল না করলে ওটা আমি দেখেছি, শাফিন ভাইয়ের সর্বশেষ ইন্টারভিউ সম্ভবত, আমি যদি ভুল না করি। সো মানে তার চলে যাওয়াটা এতটাই হঠাৎ, যেটা আসলে এটা আমাদের জন্য খুব শকিং, বিকজ যতই আমাদের মধ্যে মনোমালিন্য হোক, এটা হয় একসঙ্গে কাজ করতে গেলে হয়। এন্ড অফ দ্য ডে উই ওয়্যার লাইক ব্রাদার্স। হ্যাঁ, বিকজ আমার জীবনের শ্রেষ্ঠ সুরগুলো আমি কিন্তু শাফিনকে ঘিরেই করেছি। ঠিক তাই। এবং অনেক সুর, এমনও অনেক গান আছে যেটা হয়তো এখনো অনেকে জানে না, বাট শাফিনের ভয়েসের যে একটা মাদকতা ছিল, সেটা আমার জন্য একটা ব্লেসিংস ছিল। আমি শুনেছি, ভাইয়া সরি ইন্টারাপ্ট করছি, যে আপনি শাফিন ভাইয়ের ভয়েসটা মাথায় রেখে আপনি হচ্ছে গানে সুর করতেন। হ্যাঁ, আমি তাকে স্টাডি করতাম, বিকজ হয় কি, ওই বললাম যে ওর ভয়েসটা আমার জন্য একটা ব্লেসিংস ছিল, আর আমি তার জন্য একটা ব্লেসিংস ছিলাম। বিকজ একটা শিল্পীর জীবনে ভালো গান পায় না, একটা শিল্পী সারা জীবনে একটা ভালো গান পায় না। শাফিনের গান তো শুধু মাইলসই গাইতো তখন, আমি তাকে একটার পর একটা সব ভালো গানগুলি দিয়েছি, বেস্ট সংস। ওর পরিচয়টা কিন্তু আমার গান দিয়েই হয়েছে। সে নিজেও খুব ভালো একজন সুরকার, সে এত গুণী পরিবারের ছেলে। তার নিজের সুর করা গান প্রথম প্রেমের মতো, বা দরদিয়া, পাহাড়ি মেয়ে, এগুলোও প্রচন্ড প্রচন্ড জনপ্রিয় গান। বাট আইডেন্টিটিটা ক্রিয়েট হয়েছে কিন্তু নিঃস্ব করেছে আমার। একদমই তাই। হ্যাঁ, তো ওটা সেটা আমি বলতেই পারি, আই ক্যান টেক দ্য ক্রেডিট অ্যান্ড যে it's me who has given him a song. And I also take the credit from him that it's him who has sang the song for me. It's a band. আমাদের ব্যান্ডের সবচেয়ে বড় ইউনিটটাই হচ্ছে আমি, হামিন, শাফিন। দ্যাটস ইট। আর সবাই আসবে যাবে, অনেক কিছু হয়েছে, বাট শুরুর থেকে কিন্তু আমি আর হামিনই আছি। আফটার জয়নিং দ্য ব্যান্ড, উই নেভার লেফট দ্য ব্যান্ড, উই ওয়ার দেয়ার অলওয়েজ। ঝড় তুফান, আপস অ্যান্ড ডাউনস, কেউ ছিল না তখন, আমি আর হামিন ছিলাম। কেউ ছিল না, কামাল ভাই চলে গেল, ফরিদ ভাই চলে গেল, সবাই চলে গেল। শাফিন তো অনেক আগেই গিয়েছিল, ও তো ছিলই না। 83 পরে হি লেফট দ্য ব্যান্ড ফর হিজ ওন পারপাস স্টাডিজ। সে 90-তে যখন ফিরলো, তারপরে আমরা চিন্তা করলাম লেটস ডু এ বাংলা অ্যালবাম, শাফিনকে আবার নেই। এইভাবে উই স্টার্টেড টুগেদার। বাট মানে সম্পর্কটা বলতে গেলে 45 ইয়ার্সের একটা রিলেশন আপনাদের মধ্যে ছিল। মোর দেন দ্যাট, বিকজ এখানে একটা জিনিস খুব সেন্সিটিভ একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা, আমরা হলো 3টা নিউক্লিয়াস, মানে একটা কেমিস্ট্রি কাজ করতেই হবে। গান করার সময় আমরা একজন আরেকজনকে কিন্তু একটা করতাম, চ্যালেঞ্জে ফেলে দিতাম, বিকজ আমিও সুরকার, শাফিনও সুরকার, হামিনও সুরকার, বাট 3 জনের 3টা টেস্ট। আমাদের অ্যালবামে কেন এত ভেরিয়েশনস থাকতো, গানের ভেরিয়েশনস কেন থাকতো? বিকজ আমি আমার মতো করে করছি সুর, শাফিন শাফিনের মতো করছে, হামিন হামিনের মতো করছে।
এতগুলো ভেরিয়েশন একটা অ্যালবামে, প্রত্যাশা অ্যালবামের 12টা গানই হিট। একটা অ্যালবাম থেকে একটা দুটো গান হিট হয়, মানে ফুল 12টা গানই হিট। এবং আমার জন্য চ্যালেঞ্জটা ছিল প্রতিটা অ্যালবামের হিট সংস আই হ্যাড টু ডেলিভার। দ্যাট ওয়াজ মাই রেসপন্সিবিলিটিস, নো ম্যাটার হোয়াট, হাউ আই ডু ইট, বাট আই ডিড ইট। চাঁদতারা, ফিরিয়ে দাও, জ্বালা জ্বালা, পিয়াসী মন, তারপরে দেখি 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 দেখি, ওটা তো প্রত্যাশার মধ্যে চলে গেল। ওদিকে তোমার আশায়, ওদিকে ভুলবো না তোমাকে, নীরবে কিছুক্ষণ, মানে হৃদয়হীনা, তারপর তালিকাটা আসলে বিশাল লম্বা, অনেক লম্বা। আমার আবার অন্য একটা প্রশ্ন মনে চলেই আসে, সেটা আমার যে অন্য কেউ হলেও করতো, যে ছোটবেলায় অভিনয় করেছেন এবং আমরা শুরুতেই গল্প করছিলাম যে মায়ের মতো ভীষণ সুন্দর হয়েছেন দেখতে আপনি, তাহলে পরবর্তীতে মানে গায়ক তো নায়কও হতে পারতো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমি বাবার কাছে সুযোগও ছিল না, আমি বলি বাবার কাছে কিন্তু সঙ্গীত তালিম নিয়েছি ছোটবেলায়। আমাদের খুব স্ট্রং ওয়েতে আমার বাবা আমাদেরকে সঙ্গীত তালিমটা দিয়েছেন। প্রথম গুরু বাবা, প্রথম গুরু বাবা, সবকিছু উনি শিখিয়েছেন, কিভাবে কিবোর্ড বাজাতে হয়, কিভাবে। আমি ভাইব্রাফোনও বাজাতাম একসময়, তো অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট ভাইব্রাফোন বাজাতে পারতাম। যে ভাইব্রাফোন এমন একটা ইনস্ট্রুমেন্ট, স্টিল প্লেটস হতো, খুব পিচ পারফেক্ট একটা ইনস্ট্রুমেন্ট। তো এইটা বছরের পর বছর বাজিয়েছি। ওটাতে আমার কান এত শার্প ছিল যে আমি একটু ডিস্টিউন হলে ধরতে পারতাম, বলে দিতে পারতাম যে এটা এই নোটটা নষ্ট, ওই নোটটা নষ্ট। যাই হোক, তো ওই ইনস্ট্রুমেন্টগুলো বাজিয়েছি এবং বাবা ওগুলো প্র্যাকটিস করাতেন। ছোটবেলায় ক্লাসিক্যাল গান শিখিয়েছেন, অনেক রাগ রাগিনী শিখিয়েছেন। কনসেন্ট্রেশন ওদিকে ছিল না, মানে গান গাবো না এরকম একটা ভাব। কিন্তু পরের দিকে যখন নেশাটা চাপলো তখন সিরিয়াস হয়ে গেলাম। তবলাটা শিখলাম বিকজ ওই বাবা বাসায় সুর নিয়ে বসতেন, তো দেখতাম ওই তবলা বাজাতে আসতো কেউ একজন সঙ্গত দিতে বাবাকে, ডাইরেক্টররা সবাই বসে, বাবা বসে, সবাই মিলে সুর টুর করছেন। তো অনেক সময় উনি উঠে পেশাব করতে যেতেন বা বাথরুমে যেতেন, তা আমি একটু টুকটুক করতাম। তারপরে ভাবলাম ভালোই তো লাগে, হাত দিলে বাজে। তারপরে আমি বাবাকে বললাম, বাবা আমি তবলা শিখতে চাই। তখন আমাকে আমার উস্তাদ কামরুজ্জামান মনি, উনি আমাদের অনেকেরই উস্তাদ, অনেকের গুরু, ওনার অনেক 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 ছাত্র বাংলাদেশে। তো আমি ওনার কাছে গেলাম, 3 বছর শিখলাম ক্লাসিক্যাল তবলা লহরা, ওয়াবদা মিলনায়তনে সোলো করলাম ক্লাসিক্যাল। পরে আমি সুইচ করে গেলাম কিবোর্ডে, বিকজ দেখলাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন কাজ করতে ঢুকলাম, বাবা চাইতো না আসলে। আমি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য পড়াশোনা করছিলাম। আমি নটরডেম থেকে পাশ করেছি, পরে সিটি কলেজ থেকে পাশ করেছি, পরে কস্ট ম্যানেজমেন্টে ঢুকেছিলাম। ওখানে কন্টিনিউ করতে পারিনি বিকজ এত কাজের চাপ। অ্যাজ এ স্টুডেন্ট আই ওয়াজ ক্যারিং আ নোটবুক অফ শিডিউল। ওকে, হ্যাঁ, মানে আমার এখানে 1 মাসের শিডিউল করা থাকতো, কবে কোথায় রেকর্ডিং আমার। আচ্ছা, মাথা নষ্ট। মানে এটা আমি প্ল্যান করেই করেছিলাম। তো ওইটা করে আমাকে চলতে হবে, বিকজ লেখাপড়াটা তো করতে হবে, ওটার জন্য সময়টাকে আমি ডিস্ট্রিবিউট করতাম এভাবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে যখন ইনস্ট্রুমেন্ট রেকর্ডিং স্টুডিওতে গেলাম, তখন গিয়ে দেখলাম যে যারা তবলা বাজান ওরা নিচে বসে বাজান। এইটা আমি ফ্যাদম করতে পারছিলাম। সবাই চেয়ারে বসে বাজায়, ওনারা নিচে বসে বাজায়। পরে আমি বললাম, না, এইটা আমার দিয়ে হবে না, আমি ওই নিচে বসে তবলা যেতে পারবো না। পরের দিকে অবশ্য যারা বাজাতেন তবলা, তারাও একটু এটা নিয়ে ইয়ে করে পরে একটা চৌকি বানানো হলো আমাদের জন্য, চৌকির উপরে বসে তারপর বাজাবেন। যাই হোক, তো বাই দ্যাট টাইম আই হ্যাভ অলরেডি সুইচড মাই সেলফ টু কিবোর্ড, বিকজ বাসায় অনেক ইনস্ট্রুমেন্টস ছিল, তো প্রচুর প্র্যাকটিস করতাম। ওয়েস্টার্ন গানগুলো, মানে তখন তো ওয়ার্ল্ড মিউজিকে যা গান শুনতাম পাগল হয়ে যেতাম। যেটাই পেতাম ওটা পিক আপ করার চেষ্টা করতাম, রেকর্ড করতাম ক্যাসেটে, তারপরে ওইগুলোকে তুলে ওটার সাথে বাজায় দেখতাম আমি পারছি কিনা। তো আব্বা বললো, তোমার যদি বাজাতে এত শখ থাকে তাহলে এইগুলো প্র্যাকটিস করো আগে। কিছু রেডিমেন্টস দিল আমাকে, আমি প্রচুর সিরিয়াসলি প্র্যাকটিস করতাম। আমি বন্ধু বান্ধবের সঙ্গে একটা আড্ডা মারতাম না। এটা খুবই পজিটিভ, মানে যেটা আসলে প্রত্যেকের ক্ষেত্রে দরকার। বন্ধু দরকার আছে জীবনে। বই লেখার কোনো ইচ্ছে আছে কিনা? আছে, কারণ আমার একটা অবজারভেশন আছে, বাংলাদেশে সঙ্গীতের যে ধারাটা চলছে, এই ধারায় অনেক কিছু আছে, কিন্তু আমাদের শ্রোতাদের একটা পজিশন আছে যেটা আমার কাছে একটু অন্যরকম লাগে। সেটা হচ্ছে, দেখো, কালচারালি আমরা তো বেসিক্যালি ফোক থেকে এসেছি। বাংলাদেশ ওয়াজ ফুল অফ ফোক, যত কিছু এসছে সব ইম্পোর্টেড এন্ড মাইগ্রেটেড। ক্লাসিক্যাল মিউজিক বলো, এটা বলো, সবকিছু কিন্তু ইম্পোর্টেড, বিকজ এই জায়গাটা ক্লাসিক্যাল চর্চাটা অত বেশি ছিল না। বাট এখান থেকে যারা ক্লাসিক্যাল চর্চা করতেন, আমাদের কুমিল্লায় যে অঞ্চল ছিল, সেখানেই
থেকে আলাউদ্দিন খাঁ সাহেব, এরা সবাই কিন্তু ওখান থেকে বেরিয়ে এসছেন এবং ওরা কিন্তু চর্চাটা নিয়ে গেছেন ওখানে, ওপারে গিয়ে করেছেন। কারণ এখানে এটা কদর করার মতো বা এটাকে ইয়ে করার মতো কোনো শ্রোতা ছিল না। আমি প্রথমে যে কথাটা বললাম, শ্রোতাদের ব্যাপারটাই আমার এখানে ইম্পর্টেন্ট। বিকজ আমার মন তো অনেক কিছু করতে চায়, বাট আমাকে শ্রোতার কথা চিন্তা করে গান বানাতে হয়। আমি অনেক কিছু জানতে পারি, আমি ওস্তাদ হতে পারি, বাট আমার শ্রোতার জন্য অতটুকু দিতে হবে যতটুকু সে বুঝতে পারে। এর অর্থ এই না যে আমি তাকে বোকা বানাবো, এটা না। আমার ওর চয়েসটাকে, ওর প্রয়োজনটাকে ক্যাটার করতে হবে। দ্যাট ওয়ার আই কমপ্লিট মাই creativity. Now I can do a great song, people can appreciate, those who will understand. But mass people, so if I consider the mass people to concentrate, তখন ওদের কথা চিন্তা করে আমাকে মফস্বলের মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে। এই প্র্যাকটিসটা আমাদের এসছে কোথা থেকে? এক সময় চলচ্চিত্র বাংলাদেশে খুব তুঙ্গে ছিল, পরে নামতে 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 একদম নিচে নেমে গেল, এমন নিচে নেমে গেল। তখন আমরা ঢুকলাম ইন্ডাস্ট্রিতে, তখন আমরা কাজ করছি, তখন কিন্তু মডার্ন মিউজিকও হচ্ছে। কিন্তু যাদের সাথে কাজ করছি, চাচারা, আলাউদ্দিন চাচা, আলম খান চাচা, আমি চাচাই বলি সবাইকে, আলী হোসেন, সবাই ডাইরেক্টররা যারা ছিলেন, প্রডিউসাররা ছিলেন, আমরা তো ইয়াং ছেলে পেলে, আমি ফুয়াদ নাসির বাবু, এনারা তো আমাদেরকে কোনো কিছু দিলে আমরা খুব পলিশ করে ফেলতাম, একটা মডার্ন একটা ব্যাপার থাকতো। তো বলতে কি চাচা খুব ভালো লাগতেছে, বাট এটা চিন্তা করো, অঞ্জু ঘোষ নাচবে, রিক্সাওয়ালা গানটা শুনবে, এখন কি করতে হবে সেটা করো। সো ইফ ইউ টেল মি দ্যাট, দেন হোয়াট আই ডু, আমার মাইন্ডের মধ্যে তখন প্রসেসিং শুরু হয়ে যায়, আমি কি করবো তাহলে, হোয়াট ইজ দ্য অল্টারনেট। সো দ্যাটস হাউ উই হ্যাভ ডেভেলপড আওয়ার থিঙ্ক প্রসেস। এবং এটাতে কি হয়েছে কি, উই হ্যাভ গ্রুমড আওয়ারসেলফ ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে। আমি ফুয়াদ নাসির বাবু, পিয়ারু খান, সেলিম হায়দার, ইমন, শওকত আলী ইমন, আমরা যারা ইন্ডাস্ট্রিতে মিউজিশিয়ান হিসেবে কাজ করেছি, আরো কয়েকজন আছে, মাকসুদ জামিল মিন্টু, আমরা কিন্তু সেকেন্ডের মধ্যে ভেরিয়েশনস ক্রিয়েট করতে পারি। তোমাকে একটা সুর শোনাবো, আমি এটা 50টা সুর ভেরিয়েশন তোমাকে সঙ্গে সঙ্গে শোনাতে পারবো, এবং একটা কমপ্লিট সুর, ধরো তোমার হলো শুরু আমার হলো সারা, এটা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ, তোমার হলো শুরু আমার হলো সারা, আমি এভাবে গাইতে পারি, তোমার হলো শুরু আমার হলো সারা, তুই কোনোটাই ফেলতে পারবো না। প্যাটার্নটা আলাদা, প্যাটার্নটা মানে উই ক্যান ক্রিয়েট দ্য ভেরিয়েশনস। একটা সব এটা হচ্ছে অনেকটা তোমাকে ডিজাইনিং এর মতো। ক্রিয়েটিভিটি দিস ইজ অ্যান আর্ট, এটা একটা গিফটেড, গড গিফটেড একটা ট্যালেন্ট। অনেকে আছে গানের গও বোঝে না কিন্তু গান গাইতে পারে, এমন অনেক আছে, আমার বন্ধু বান্ধব অনেক আছে, গলা ছেড়ে গান গাচ্ছে, ও কিন্তু বুঝিয়ে না কিছুই, কিন্তু গলা ছেড়ে গান গাচ্ছে কেন? বিকজ ও কপি করতে পারে, ও একটা জিনিসকে শুনে ওটাকে সে অ্যাডাপ্ট করে ওটাকে আবার ডেলিভারি করতে পারে। সো দ্যাটস আ গিফট। বাট ইফ হি হ্যাড, মানে ওকে যদি এটা কালচার করতে হয়তো সে একটু শুনতে বা বুঝতে পারতো, এবং এই শিক্ষাটা দরকার প্রাতিষ্ঠানিক। আমরা তো গিফটেড, প্লাস হচ্ছে উই হ্যাভ কালচার্ড এবং উই হ্যাভ লার্নড ইট থ্রু, মানে আমরা যে উই আর দ্য ব্লেসড জেনারেশন। আমি বলবো আমরা যাদের সাথে কাজ করেছি, একটা ছোট্ট এক্সাম্পল দেই, ধরো এই যে তুমি আমি বসে টক শো করছি, সব চ্যানেলে কিন্তু টক শো হয়। সো ওয়্যার ডু ইউ ক্রিয়েট দ্য ডিফারেন্স? ওয়্যার ডিফারেন্স ইউ ক্রিয়েট, প্রোগ্রাম একটাই হচ্ছে, আজ সকালে, এই সকালে, সকালের চায়ে, সকালের কথা, ভোরের সকাল, একই ওই সকাল নিয়েই চলছে, কিন্তু এক একজন একটা নাম দিচ্ছে, কিন্তু কাজটা কি? দুজন বসে কথা বলবে। কথা কি হবে? কি খেতে ভালোবাসেন, কি নাস্তা করবেন, আজকে আচ্ছা আপনার মায়ের কোন জিনিসটা খেতে ভালো লাগে। দিস ইজ নট দ্য সাবজেক্ট। wherever you sit, why you are talking these things? because তুমি একটা সেলিব্রিটিকে এনে এমন কিছু প্রশ্ন করছো যেটা ইন জেনারেল লোক জানে না বা জানতে চায়, সো সেটা তুমি তাকে দিচ্ছ। আমি যে গান গাই সেটা সে জানে, বাট আমি বাসায় কি করি সেটা সে জানে না, তো তুমি আমার কাছ থেকে ওইটাই জানতে চাচ্ছ, রাইট? তো দিস ইজ দ্য প্যাটার্ন, রাইট? সো when you improvise the pattern, you bring out some other ideas. ওখান থেকে তোমার গেম শোজ, টক শোজের মধ্যে গেম শোজ হচ্ছে, এগুলো হচ্ছে প্যাটার্নটাকে ইম্প্রোভাইজ করা। তো আমরা যারা এই কাজগুলো করে এসেছি, সো উই নো হাউ টু ইম্প্রোভাইজ দ্য প্যাটার্নস। দিস ইজ দ্য থিওরি।
একেবারেই তাই। আমি একদম শেষে রয়েছি আজকে, আর অনেকগুলো প্রশ্ন ছিল কিন্তু যেহেতু সময় স্বল্প, সকল প্রশ্ন হয়তো আজকে যাওয়া সম্ভব নয়, কিন্তু অবশ্যই পরবর্তী কোনো অনুষ্ঠানে সেই প্রসঙ্গগুলো আমি আবার নিয়ে আসবো। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, এবং সেই সাথে আরেকটা গান যদি গাওয়া সম্ভব হয় সেটা শুনে আমি বিদায় নেব। আমি প্রচণ্ডভাবে কৃতজ্ঞ বাংলাদেশের আমার যারা ফ্যান, যারা আমার গান ভালোবাসেন, আমার সুর করা গানগুলোকে ভালোবাসেন, তাদের প্রতি আমি অত্যন্তভাবে কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি গানগুলো বানাই, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি এবং আমার দল বা মাইলস আমরা যেন সেভাবে আপনাদেরকে আরও নতুন নতুন গান দিতে পারি। আমরা সামনে আগামী দিনগুলোর জন্য অনেক প্ল্যানিং করে রেখেছি। দুঃখজনকভাবে শাফিন আমাদের সাথে নাই, ও থাকলে আরও ভালো হতো, কিন্তু সে নাই, কিন্তু আমরা তো বসে থাকবো না। আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা আমাদের কাজগুলো করে যাব। মাইলস কিছু নতুন চমক নিয়ে আসছে, আমি নিজে মানাম আহমেদও কিছু নতুন চমক নিয়ে আসছি। আপনারা একটু খেয়াল করবেন, খুব তাড়াতাড়ি অনেক কিছু আমাদের যা যা ক্যাপাসিটি আমরা সেটা নিয়ে আসবো। আর গান বলতে আমার শেষ করা গান যেটা শাফিনের গলায় করা ছিল, ওটা গাইলাম না আর, কারণ আমি যতবারই শাফিনের কথা মনে পড়ছে আমার খুব কষ্ট হচ্ছে। আমি প্রথম 3 দিন রাতে ঘুমাতে পারি নাই, কারণ ফ্ল্যাশব্যাক হচ্ছে অনেক কিছু, এখনো ওর নাম নিলে অনেক কিছু ফ্ল্যাশব্যাক করে। আমি হামিনের সুর করা হামিনের জন্য যে গান শুরু করেছিলাম, যেটা পরে খুব জনপ্রিয়তা পেয়েছে, সেটা থেকে 2টা লাইন গাই। তুমি ফুল নাকি প্রজাপতি, কি নামে ডাকি, রাতে আগুন জ্বালে রাতে জোনাকি। তুমি ফুল নাকি প্রজাপতি, কি নামে ডাকি, রাতে আগুন জ্বালে রাতে জোনাকি, চোখের আলোয় আঁকা আনে না না না। I forgot the lyric. কোনো ব্যাপার না, থ্যাংক ইউ সো মাচ। এই গানটা লিখেছিল শাহান কবন, আর এটা আমাদের একটা সিঙ্গেল সং হিসেবে রিলিজ করা হয়েছে। আবারও অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি শেষ করছি, প্লিজ। দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো। মোহাম্মদ সানস লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইট থেকে দেখা হচ্ছে আবারও, অবশ্যই আপনাদের পছন্দের কোনো তারকাকে সঙ্গে নিয়ে এই আয়োজনে।